সাংবাদিক বন্ধুদের শুরুতেই ধন্যবাদ। খুবই অল্প সময়ের ডাকে সবাই এসে উপস্থিত হয়েছেন। দু তিনটে বিষয় আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে আমাদের জানানোর আছে। এক, গতকাল বহু দীর্ঘ প্রতীক্ষিত তিলোত্তমার ঘটনা, সেই ঘটনার বিচার বা বলা যেতে পারে রায় ঘোষণা হয়েছে, সাজা ঘোষণা হয়েছে। কিন্তু সেই সবটা থেকেই বোঝা গেছে, আমরা শুরু থেকে যে কথা বলে এসেছি যে আরজি করে 9ই আগস্ট যে ঘটনা ঘটে, সেই ঘটনার পর থেকেই আমরা দেখেছিলাম এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছিল, ক্রাইম সিন ট্যাম্পার্ড হয়েছিল, ফরেন্সিক এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছিল, পিএম রিপোর্ট ট্যাম্পার্ড হয়েছিল, গোটা ইনভেস্টিগেশন প্রসিডিওর অন বিহাফ অফ কলকাতা পুলিশ ট্যাম্পার্ড হয়েছে। পরে বোঝা গেছে অন বিহাফ অফ সিবিআইও ট্যাম্পার্ড হয়েছে। এবং সবশেষে দেখা গেল জাস্টিস, যে জাস্টিসের জন্য গোটা রাজ্যের মানুষ তারা দিন রাত এক করে রাস্তায় নেমেছিল, রাত দখল হয়েছে, রাস্তা দখল হয়েছে, মাসের পর মাস এই রাজ্যের মানুষ তাদের মেয়ের জন্য, এই বাংলার মেয়ের জন্য লড়াই চালিয়ে গেছে, তার বিচারের জন্য, জাস্টিসের দাবিতে। গোটা বাংলা জুড়ে এরকম পরিবেশ তৈরি হয়েছিল যেখানে প্রতিটা মানুষের মুখে একটাই শব্দ ঘোরাফেরা করেছিল, দ্যাট ইজ জাস্টিস। শেষমেশ দেখা গেল সেই জাস্টিসও ট্যাম্পার্ড হল, ইনকমপ্লিট জাস্টিস, অসম্পূর্ণ বিচার। যে কথা শুরু থেকে তিলোত্তমার পরিবারের মানুষজন, তিলোত্তমার বন্ধু বান্ধবরা, আমরা সকলে, এই রাজ্যের সমস্ত মানুষ যে কথা বারবার বলেছে যে এই ঘটনা কখনোই কোনো একজনের দ্বারা সংগঠিত করা সম্ভব নয়, লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্র। কিন্তু এই বিচারের প্রক্রিয়ায় দেখা গেল যে বারবার একজনকে সামনে রেখে তার সাজা ঘোষণা করে, তার বিচার সংগঠিত করে এই গোটা ঘটনাটাকে ভুল স্রোতে, এই ঘটনার অভিমুখটাকে, বিচারের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা ঘটনা যে ভারতবর্ষের বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা নির্ভর করে তদন্ত প্রক্রিয়ার উপর। যে তদন্ত প্রক্রিয়া যত দিন গড়িয়েছে তত বেশি করে ক্লাউডেড হয়েছে, কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন যত দিন গড়িয়েছে তত বেশি কুয়াশাচ্ছন্ন হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন যত দিন গড়িয়েছে তত বেশি কুয়াশাচ্ছন্ন হয়েছে। তিনটে কেস ইন্টারলিঙ্ক, বারবার বলা হচ্ছে, রেপ অ্যান্ড মার্ডার কেস, এভিডেন্স ট্যাম্পারের কেস এবং স্ক্যাম। তিনটে কেস যেখানে ইন্টারলিঙ্ক, তখন তিনটে কেসে একসাথে একই দ্রুত গতিতে কেন সিবিআই চার্জশিট দিল না? আমরা বারবার এই প্রশ্ন সামনে রেখেছি। কেন 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হলো না বলে, চার্জশিটের অভাবে সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলরা জামিন পেয়ে গেল? কিসের জন্য? এ তো বোঝা যাচ্ছে যে আসলে এই লার্জার কনস্পিরেসিকে ঢাকা দিয়ে সহজে শর্টকাট পদ্ধতিতে, শর্টকাট জাস্টিস, টেম্পার্ড জাস্টিস, ইনকমপ্লিট জাস্টিস ডেলিভার করা হলো। লড়াই চলবে। তিলোত্তমার বাবা মা তারা এই কথা বারংবার বলেছে, সংবাদ মাধ্যমের মাধ্যমেই তাদের কথা আমরা শুনেছি। তারা এই আহ্বান জানিয়েছে এই রাজ্যের মানুষের কাছে যে লড়াইয়ের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পর্যায়ে তাতে এই লড়াইটা এগিয়েছে। এই লড়াইটাকে চালিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ না সমস্ত দোষীরা শাস্তি পাচ্ছে, যতক্ষণ না যারা যারা এই অপরাধ চক্রকে, আমাদের রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে দিনের পর দিন যারা এই অপরাধ চক্রকে প্রশ্রয় দিয়েছে, এই অপরাধ চক্র তো, এই অপরাধ চক্রের বীজ যে কোথায় কোথায় পোঁতা আছে তার পরের একটার পর একটা ঘটনায় তো আমরা দেখতে পেলাম। মেদিনীপুর মেডিকেল কলেজ, জাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন, বিষাক্ত ওষুধ, এই জাল ওষুধ পাচারের কারবার, এই কারবারও তো এই একই ধরনের অপরাধ চক্র, অপরাধের কেন্দ্রবিন্দু থেকে পরিচালিত। কারা আছে এর পেছনে? ধরতে হবে। যারা যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা যারা এই ঘটনা ঘটানোতে মদত দিয়েছে, যারা যারা দিনের পর দিন এই ধরনের অপরাধ চক্রকে লালন পালন করেছে, তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে। তদন্ত প্রক্রিয়াকে দ্রুত শেষ করতে হবে। সিবিআই
নির্দিষ্ট সেটিং এর মাধ্যমে সিবিআই পরিচালিত হলে চলবে না। আমরা বারবার বলেছি যে সকলকে ডেকে পাঠানো হোক, সকলের থেকে জানতে চাওয়া হোক। তিলোত্তমার বন্ধু বান্ধব, তার সহকর্মীরা, তাদের কজনকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করল। তিলোত্তমার মা, সে কিছু বলতে চায়, সে বারবার বলছে, কিন্তু তাকে ডেকে তার কথা, তার বয়ান, নির্যাতিতার মায়ের বয়ান নেওয়া হলো না। কিন্তু একটা তদন্ত প্রক্রিয়া একটা জায়গায় এনে বিচার প্রক্রিয়ার মধ্যে বিচার শেষ করে দেওয়ার পরিকল্পনা হলো। তাহলে কি এই কেসটাকে ক্লোজ করে দেওয়ার দিকে এগোনোর চেষ্টা করছে? কারা করছে? যারা দিনের পর দিন এভিডেন্স ট্যাম্পার করাতে সাহায্য করেছে, যে সরকার বারবার এই ধরনের ঘটনাকে মদদ দিয়েছে, নাকি সেই সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার যাদের এজেন্সির হাতে কেসটা গেল, তারাও একই সাথে দুয়ে মিলে আসলে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। প্রকৃত দোষীদের, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত আছে, এরা একাধিক অপরাধীদেরকে আড়াল করে কেবলমাত্র একজন অপরাধীকে সাজা দিয়ে বা সাজা ঘোষণা করে এই ঘটনাকে আড়াল করে দেওয়া, এই ঘটনাকে চেপে দেওয়া যাবে না। বাংলার মানুষ যে গণজাগরণ তৈরি করেছিল ওটা রাজ্য জুড়ে, যে গণজাগরণের সাক্ষী শুধু আমাদের প্রজন্ম নয়, আমাদের এর আগের প্রজন্মরাও, তারাও হচ্ছে যে এই গণজাগরণের সাক্ষী থেকেছে। সেই গণজাগরণের স্রোতে আরো একবার এই আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে, যা তিলোত্তমার বাবা মা তারা যে ডাক পাঠিয়েছে, তারা যে আহ্বান পাঠিয়েছে, এই আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে তারা সকলে আবার আরো একবার ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষ তারা রাস্তায় নামুক। সমস্ত দোষীদের শাস্তি চাই, সমস্ত দোষীদের শনাক্ত করতে হবে এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এই দাবি নিয়ে গোটা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। একই সাথে এটা বোঝা গেছে, এই ঘটনাই সামনে এনে দিয়েছে যে স্বাস্থ্য পরিকাঠামোয় আমাদের গোটা রাজ্যের সরকারের ভূমিকা কি। গোটা স্বাস্থ্য পরিকাঠামোকে দুর্নীতির মোড়কে মুড়ে দালাল চক্র, ওষুধের জাল ওষুধের কারবার, জাল স্যালাইনের কারবার, যে কোম্পানিকে অলরেডি ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া কোম্পানি, সেই কোম্পানি সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করে কোন প্রভাবশালী, কোন সরকারের প্রভাবশালী নেতাদের মদতে, কারা আছে, কার অনুপ্রেরণায়, কোট আনকোট কার অনুপ্রেরণায় এই ধরনের জাল ওষুধের কারবারিরা তারা ব্যবসা ফেঁদে বসেছে গোটা রাজ্য জুড়ে, মানুষ জানতে চাইছে। মেদিনীপুর মেডিকেল কলেজ শুধু নয়, গোটা রাজ্যের একাধিক মেডিকেল কলেজ থেকে সেই নির্দিষ্ট ব্ল্যাকলিস্টেড কোম্পানির ওষুধ, স্যালাইন, এই সমস্ত কিছু উদ্ধার হচ্ছে। এর আগেই বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে অভিযোগ এসেছিল, সুদূর কর্ণাটক থেকে অভিযোগ এসেছিল, তারপরে দাঁড়িয়েও কিভাবে এই কারবার চলছে। গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় নেমেছে, ছাত্র, যুব, মহিলারা ঐক্যবদ্ধভাবে। আবার আগামীকাল 22 তারিখ পশ্চিম মেদিনীপুরে ডিএম অফিস অভিযান হবে। ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আইডুয়া, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ঐক্যবদ্ধভাবে ছাত্র, যুব, মহিলারা তারা আগামীকাল পশ্চিম মেদিনীপুরে ডিএম অফিস অভিযান সংগঠিত করবে। এই কথাটাই থাকবে যে স্বাস্থ্য পরিকাঠামোয় এই ধরনের দুর্নীতি কিসের স্বার্থে। স্বাস্থ্যমন্ত্রী জানেন না? যদি না জেনে থাকেন তাহলে তো অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। কোনো যোগ্যতা ওনার আর নেই ওই চেয়ারটায় বসে থাকবা। এবং যেভাবে স্বাস্থ্য পরিকাঠামোয় এই দুর্নীতি চলেছে, একই সাথে শিক্ষা, পড়াশোনা, আমরা এর আগেও বলেছি, পড়াশোনাকে গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যের সরকার। এবং যে কেন্দ্রবিন্দু থেকে স্বাস্থ্যে দুর্নীতির অনুপ্রেরণা যোগানো হয়, সেই একই কেন্দ্রবিন্দু থেকে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিরও অনুপ্রেরণা যোগানো হয় প্রতিদিন, যাতে গোটা পড়াশোনার ক্ষেত্রটাকে দুর্নীতির মোড়কে, দাদাগিরির মোড়কে, তোলাবাজির মোড়কে এবং আরএসএস এর তৈরি করে দেওয়া ব্লুপ্রিন্ট পড়াশোনার সিস্টেমটাকে নাগপুর থেকে পরিচালনা করবার চেষ্টা, সেই মোড়কে মুড়ে আর বাইরে খানিক কসমেটিক
ছাত্র উৎসব, ছাত্র সপ্তাহ এইসবের পেছনে খরচাপাতি করে চালিয়ে দেওয়া যায়। আসল অভিপ্রায়টা হলো, আমরা দেখেছি প্রতি পঞ্চায়েতে মদের দোকান তৈরি করবার প্ল্যান করছে রাজ্যের সরকার। একটা সরকার কতটা মানে অসভ্যতার কোন সীমায় পৌঁছলে, যেখানে এই মুহূর্তে প্রয়োজন প্রতি পঞ্চায়েতে স্কুল, প্রতি পঞ্চায়েতে কলেজ, প্রতি জেলায় বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেইখানে সরকারের অভিমুখ হচ্ছে প্রতি পঞ্চায়েতে মদের দোকান। গোটা বাংলার ছাত্র সমাজকে মূল্যবোধহীন, গোটা বাংলার ছাত্র সমাজকে একটা অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্যের সরকার। তারই এক একটা ধাপ স্কুল বন্ধ করে দেওয়া, ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য না আনা, নতুন করে কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি না করা, বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করে দিয়ে তারপর সেই বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ব্যয় বরাদ্দ না দেওয়া, সামগ্রিকভাবে শিক্ষায় ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া, এই সমস্ত প্ল্যানিংটাই মূলত শিক্ষাকে গুরুত্বহীন করে দেওয়ার জন্য। কাজের সম্ভাবনা নেই। পড়াশোনা করবে ছেলেমেয়েরা, তারা সামনে কোন ভবিষ্যৎ, কোন স্বপ্নের দিকে ছুটতেছে। যে কেউ পড়াশোনা করে ভবিষ্যতে আমি পড়াশোনা শেষ করে একটা কাজ করব, সৎ পথে রোজগার করব, সেই উপায়ের জন্য সরকার এমন ব্যবস্থা করছে যে কোনো উপায় তো রাখছেই না, উল্টে সেই উপায়ের বিকল্প হিসেবে প্রতি পঞ্চায়েতে মদের দোকান খুলে দিয়ে সেই নেশার মধ্যে ডুবিয়ে রাখবার চেষ্টা করছে ছাত্র সমাজ। আমরা এর আগেই ঘোষণা করেছি আগামী 27শে জানুয়ারি বিকাশ ভবন অভিযান। শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে যে কোন মনোভাব থেকে গোটা বাংলার মাটিতে, যে বাংলার মাটি সার্বজনীন শিক্ষার মাটি, যে বাংলার মাটি শিক্ষার সম্প্রসারণের মাটি, যে বাংলার মাটি সর্বশিক্ষা অভিযান, গোটা দেশ জুড়ে সর্বশিক্ষা অভিযানের বার্তা পৌঁছানো এবং বাংলায় সর্বশিক্ষা অভিযানকে সাফল্যের মধ্যে নিয়ে যাওয়া, সেই মাটি, যে বাংলার মাটি মাত্র 2 বছরের মধ্যে 3000 স্কুল তৈরি হয়েছিল, নিউ স্টার্ট আপ স্কুল, যাতে করে একদম প্রান্তিক অংশের ছেলেমেয়েরা তারা পড়াশোনা করবার সুযোগ পায়, সেই বাংলার মাটিতে পড়াশোনাকে গুরুত্বহীন করে দিয়ে কোন ভবিষ্যতের দিকে এই বাংলাকে ওনারা নিয়ে যেতে চাইছেন, তার উত্তর, তার জবাব ওনাদের দিতে হবে। বিকল্প শিক্ষানীতি, যার সামগ্রিকভাবে বিকল্প শিক্ষানীতির কি ভাবনা আমরা সামনে রাখতে চাইছি এর আগেই আমরা ঘোষণা করেছি। এই বিকল্প শিক্ষানীতি ইতিমধ্যেই জেলায় জেলায় নানান শিক্ষাবিদ, শিক্ষার সঙ্গে সংযুক্ত মানুষজন যারা শিক্ষা নিয়ে, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এই বাংলার মাটিতে এসব নিয়ে ভাবনা চিন্তা করেন, তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের মতামত আমরা নিচ্ছি আরো আপডেট করবার জন্য এই শিক্ষানীতিকে, আমরা যে শিক্ষানীতিকে সামনে রাখবার চেষ্টা করছি। এবং গোটা বাংলার মানুষের কাছে খুব শীঘ্রই এই বিকল্প শিক্ষানীতি পৌঁছে দেওয়া হবে তাদের মতামতের জন্য। এর আগে আমরা দেখেছিলাম ছাত্র উৎসবে মুখ্যমন্ত্রী মার্কশিট তৈরি করেছিলেন, কে কেমন গান গায়, ব্রাত্য বসু কেমন গান গাইছে, দেব কেমন গান গাইছে, সোহম কেমন গান গাইছে, সায়নী ঘোষ কেমন গান গাইছে, ইন্দ্রনীল সেন কেমন গান গাইছেন, এইসব নিয়ে মুখ্যমন্ত্রী একটি মার্কশিট তৈরি করেছিলেন। কাউকে 10-এ 6 দিয়েছেন, কাউকে 10-এ 8 দিয়েছেন, নিজেকে আবার কত দিয়েছেন জানি না, উনি তো নিজেকে 10-এ 10 ছাড়া ভাবতেই পারেন না। কিন্তু এই সবের পরেও আমার আপনার টাকা, পাবলিক মানি খরচা করে দেবের নাচ গান দেখানো হলো ছাত্র উৎসবে, কিন্তু কটা স্কুল তৈরি করা হবে, কটা কলেজ তৈরি করা হবে, কটা বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিকাঠামো তৈরি করা হবে, তার কোনো ছবি, তার কোনো কথা আমাদের সামনে এলো না। আমরা তাই একটা পাল্টা মার্কশিট তৈরি করেছি। আপাতত শিক্ষামন্ত্রীর মার্কশিটটা তৈরি করেছি, এরপরে ধাপে ধাপে মুখ্যমন্ত্রীর মার্কশিটও তৈরি হবে খুব শিগগিরই। এই রাজ্যের ছাত্রছাত্রীদের মতামত নিয়ে এই রাজ্যের ছাত্র সমাজ, বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি প্রতিদিন নিত্য নতুন এই বাংলার শিক্ষাকে বেচে দেওয়ার, এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার স্ক্রিপ্ট লিখছেন, তার একটি মার্কশিট আমরা প্রস্তুত করেছি। এই মার্কশিট আগামী 27 তারিখ ভারতের ছাত্র ফেডারেশন বিকাশ ভবনে পৌঁছে দেবে, ওনার দপ্তরে এই মার্কশিট পৌঁছে দেওয়া হবে। এই মার্কশিট বলছে শিক্ষা পরিকাঠামোয় সরকারি খরচ বৃদ্ধির প্রশ্নে ব্রাত্য বসু 0 পেয়েছেন।
ড্রপ আউট রুখে ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফেরানোর প্রশ্নে ব্রাত্য বসু 0 পেয়েছেন। গোটার দেশের বুকে ড্রপ আউটের পরিসংখ্যানে আমাদের রাজ্য এখন প্রায় 1 নম্বরে পৌঁছে গেছে। ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনার প্রশ্নে ব্রাত্য বসু 0 পেয়েছেন। এক একটা স্কুলে 200 জন ছাত্রছাত্রী থাকলে 1 জন মাত্র শিক্ষক। কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে প্রায় 6500 স্কুল 1 টিচার স্কুল হিসেবে চলছে, 1 জন মাত্র শিক্ষক স্কুলে। ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনার প্রশ্নে ব্রাত্য বসু 0। স্কুল কলেজে ফি নিয়ন্ত্রণের প্রশ্নে ব্রাত্য বসু 0 পেয়েছেন। দিনের পর দিন স্কুলের ফি বাড়ছে, কলেজে সেমিস্টারের ফি বাড়ছে। 240 টাকা ফি নেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে ভর্তি হওয়ার ক্ষেত্রে স্কুলে স্কুলে কোথাও কোথাও 10 গুণ বেশি ফি নেওয়া হচ্ছে। কারণ কম্পোজিট গ্রান্টের টাকা, চক ডাস্টার কেনা, স্কুলটাকে পরিচালনা করা, স্কুল বিল্ডিংটাকে পরিচালনা করবার জন্য যে সরকারি ব্যয় বরাদ্দ, সেই সরকারি টাকা দেওয়া হচ্ছে না। স্কুলে পরিচালন সমিতি ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করার প্রশ্নে ব্রাত্য বসু 0 পেয়েছে। দুটো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গণতন্ত্রের বিষয়ে এত অনীহা যে এই দুটো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম দিনের পর দিন বন্ধ রেখে দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচন 8 বছর হয়ে গেল বন্ধ, কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের, যাতে করে নিজেদের কাটমানি জেনারেটর মেশিন ক্যাম্পাসের ভেতরে চালু রাখা যায়, সেই জন্য নির্বাচনটাকে বন্ধ করেছে। স্কুল পরিচালন সমিতির নির্বাচন বেশিরভাগ জায়গাতে হয় না, আর হলেও যা হয় তাতে বোঝা যায় না যে একটা স্কুল পরিচালন সমিতি দখল করবার জন্য এত বোমা বন্দুকের প্রয়োজন কেন হচ্ছে। তার কারণ যে টাকা স্কুলের জন্য ব্যয় বরাদ্দ, সেই টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে তৃণমূলের ফান্ডে ঢোকানোর জন্যই বোমা বন্দুক দিয়ে স্কুল পরিচালন সমিতির নির্বাচনগুলো করানো হয়। এই দুটো নির্বাচন সংগঠিত করবার প্রশ্নেও, গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত করবার প্রশ্ন ব্রাত্য বসু 0 পেয়েছে। সমস্ত ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন, ট্যাব দেওয়া হচ্ছে, সেই ট্যাব ব্যবহার করা হবে কি করে? সেই ট্যাব ব্যবহার করতে গেলে তো ফ্রি ইন্টারনেট লাগবে, সেই ট্যাব ব্যবহার করতে গেলে ফ্রি ওয়াইফাই লাগবে। প্রতিটা ক্যাম্পাসে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সমস্ত ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন চাই, এবং এটা সম্ভব। এই দেশের বুকেই একটি রাজ্যে এটা সম্ভব হয়েছে। কেরলে গোটা রাজ্য জুড়ে ফ্রি ইন্টারনেট জোন তৈরি করেছে, সরকার নিজে দায়িত্ব নিয়ে তৈরি করেছে। কেন বাংলায় সম্ভব নয়? যদি ট্যাবই দিচ্ছেন, ট্যাবটা ব্যবহার করার উপায় দিন, নাকি ট্যাব দিয়ে সেই ট্যাবে তারপর জিও সিম ভরা হবে, 3 মাস অন্তর 850 টাকা রিচার্জ করতে হবে, করে আম্বানির পকেট ভরানো হবে। তাহলে কি সরকার ট্যাব দিচ্ছে আম্বানির পকেট ভরানোর জন্য? ফ্রি ইন্টারনেট জোন সমস্ত ক্যাম্পাসে তৈরি করবার প্রশ্নে ব্রাত্য বসু 0 পেয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি, প্লেসমেন্ট সেল, পড়াশুনো করছে, তবু যেটুকু অংশের মানুষজন যা হোক করে ঘটিবাটি বন্ধক রেখে ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জায়গায় নিয়ে যেতে পারছেন, তাদেরও ছেলে মেয়ে ভবিষ্যতে আর চাকরির সন্ধান পাচ্ছে না, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে। প্লেসমেন্ট সেল তৈরি করবার প্রশ্নে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু 0 পেয়েছে। যৌন হেনস্থা রুখতে স্কুলে পক্সো কমিটি, জীবনশৈলীর ক্লাস, কলেজ বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পদক্ষেপ, জিএস ক্যাস, আইসিসি 0। সংবিধান প্রদত্ত, আইন প্রদত্ত পক্সো কমিটি সমস্ত স্কুলে থাকবার কথা, একটাতে। জীবনশৈলীর ক্লাস বামফ্রন্ট সরকার শুরু করেছিল। 2007 সালে বামফ্রন্টের সরকার জীবনশৈলী লাইফস্টাইল ক্লাস একেবারে অল্প বয়স থেকে ছাত্রছাত্রীদের যৌন হেনস্থা সম্পর্কে বোধ তৈরি করবার জন্য, যৌন সচেতনতা তৈরি করবার জন্য, জেন্ডার সেন্সিটাইজেশন গড়ে তোলবার জন্য তৈরি হয়েছিল। বন্ধ করে দিয়েছে 2011 সালে আসবার পরে। তিলোত্তমার ঘটনার প্রেক্ষিতে আমরা বারংবার রাস্তায় নেমে স্কুলে স্কুলে ডেপুটেশন দিয়েছি। স্কুলে গিয়ে জানতে পেরেছি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে পদক্ষেপ নিতে চাইলেও সরকার কোন রকম ভাবে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখাচ্ছে না। 0 পেয়েছে ব্রাত্য বসু। শিক্ষক নিয়োগ, মিড ডে মিল, ট্যাব সহ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আটকানো, 0 পেয়েছে। পার্থ চ্যাটার্জি পথ দেখিয়েছে, ব্রাত্য বসু সেই পথকে, মানে কাঁচা রাস্তাকে পাকা করেছে, পিচ ঢেলেছে রাস্তাতে, দুর্নীতির রাস্তা, 0 পেয়েছে। আরএসএস পরিকল্পিত সিলেবাস বিকৃতি আটকানো,
ঠিক যেভাবে গোটা দেশ জুড়ে সিলেবাস বিকৃতি ঘটানো হচ্ছে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিজ্ঞান সাধনাকে প্রোগ্রেশন থেকে রিগ্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক একই জিনিস পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের সরকার করছে। প্রাপ্ত বসু ঝাড়খণ্ডে 0 পেয়েছে, 10টা সাবজেক্টে 0, নিট ফল 10-এ 0। এই বাংলার ছাত্রছাত্রীরা প্রাপ্ত বসুর জন্য যে মার্কশিট তৈরি করেছে, সেই মার্কশিট বলছে প্রাপ্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী 10-এ 0 পেয়েছেন। ওনার এই 10-এ 0 পাওয়া মার্কশিট আগামী 27 তারিখ ভারতের ছাত্র ফেডারেশন বিকাশ ভবনে ওনার দপ্তরে ওনার হাতে তুলে দিয়ে আসবে। ঠিক যেমন হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও দেখবেন মার্কশিট প্রকাশ হওয়ার কয়েকদিনের মধ্যে মার্কশিট ছাত্রছাত্রীর হাতে পৌঁছে দেওয়া। আজকে আমরা মার্কশিটটা প্রকাশ করলাম, ঠিক 7 দিনের মধ্যে 27শে জানুয়ারি এই মার্কশিট এই রাজ্যের সবচেয়ে অযোগ্য ছাত্র প্রাপ্ত বসু ওনার হাতে, ওনার এই ভেলুবাবুর মার্কশিট ওনার হাতে আমরা পৌঁছে দিয়ে আসবো। মূল কথা শিক্ষাকে রক্ষা করা। উনি শিক্ষাকে রক্ষা করতে পারছেন না, তৃণমূলের সরকার শিক্ষাকে রক্ষা করতে পারছে না। এই বাংলার মানুষ যারা শিক্ষা অনুরাগ, যারা শিক্ষাকে নিয়ে ভাবেন, যারা চাইছেন এই বাংলার মাটিতে শিক্ষাকে বাঁচিয়ে রাখতে, শিক্ষার পরিসরটা যাতে ধ্বংস না হয়ে যায় সেই নিয়ে যারা ভাবিত, তাদের সকলের কাছে আমাদের আহ্বান, ছাত্রছাত্রী, শিক্ষক, অধ্যাপক, অভিভাবক, শিক্ষা কর্মচারী যারা, তাদের প্রত্যেকের কাছে আমাদের আহ্বান, আমাদের এই স্লোগান রিক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করো বাংলার মাটিতে, এই স্লোগানের সাড়া দিয়ে আগামী 27শে জানুয়ারি এই বিকাশ ভবন অভিযানের প্রতি সমর্থন জানান, সংহতি জানান, এই অভিযানে যোগ দিন। এই অভিযান আসলে এই বাংলার মাটিতে এই বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য, এই অভিযান এই বাংলার বুকে শিক্ষাকে রক্ষা করবার জন্য, এই মূল কথা। এছাড়াও আমাদের সংগঠনের মুখপত্র ছাত্র সংগ্রামের এডিটর সৌভিক আছে আজকে। সৌভিক আমাদের ছাত্র সংগ্রামের সম্পর্কিত কিছু ঘোষণা, বইমেলা শুরু হতে চলেছে 28 তারিখ থেকে। বইমেলায় ছাত্র সংগ্রাম, তার বুক স্টল, তার নতুন কিছু প্রকাশনা, সেই সমস্তটা নিয়ে সৌভিক কয়েকটা কথা আপনাদের সামনে রাখুন। সেটা হচ্ছে আগামী 28 তারিখ আমাদের আমরা জানি যে আগামী 28 তারিখ 28শে জানুয়ারি 48তম আন্তর্জাতিক যে কলকাতা বইমেলা, সেই বইমেলা উদ্বোধন হবে। আমরা এবার আমাদের ছাত্র সংগ্রাম যে স্টল থাকবে সেখানে 342 নাম্বার স্টল, 6 নাম্বার গেট। আমরা এবার আমাদের ছাত্র সংগ্রামের পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন বই প্রকাশনা করছি। একটি বই আমাদের সংগঠনের মতাদর্শগত রাজনীতির চর্চা, সেই চর্চার জন্য একটি বই, সেটা রিপ্রিন্ট হচ্ছে। আমরা আমাদের পুরো এডিটোরিয়াল বোর্ডের পক্ষ থেকে এই বাংলার ছাত্র সমাজের কাছে, অভিভাবক সকলের কাছে, প্রগতিশীল মানুষজনের কাছে আহ্বান জানাবো যে আগামী 29 তারিখ আমাদের ছাত্র সংগ্রামের স্টল উদ্বোধন হবে। 29 তারিখ থেকেই সেই স্টলে আমাদের এই নতুন পাবলিকেশনের যে সমস্ত বইগুলো রয়েছে, বাংলায় আমাদের সংগঠন করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের সম্বন্ধে বই, আমাদের রাজনীতি, আমাদের আদর্শ, তার চর্চার যে সমস্ত বই, সেখান থেকে শুরু করে আরো নানা প্রগতিশীল বইপত্র, সেগুলো পাওয়া যাবে আমাদের স্টলে। 29 তারিখ আমরা আমাদের স্টল উদ্বোধন করব। সকলে আসুন, নতুন করে এই সমাজ বদলের হাতিয়ার ছাত্র সংগ্রাম স্টলে আসুন, বই পড়ুন, বই কিনুন, এবং আগামী দিনে আমাদের যে লড়াই, এই সংকটের ভূখণ্ডে প্রত্যাখ্যাতের স্মরণীতি আঁকবার জন্য ছাত্র সংগ্রাম স্টলে সকলকে আরো একবার আমাদের এডিটোরিয়াল বোর্ডের পক্ষ থেকে আসবার অনুরোধ আহ্বান করছি। দেবাঞ্জন সুরিজাই, দেবাঞ্জন গতকাল পরিবারের তরফ থেকে বলা হলো, আদালতের বাইরে দাঁড়িয়ে তারা বললেন
যে তারা খুশি নন, একই সঙ্গে এই রায় নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু করতে হবে, এ কথা যেমন পরিবার বলছে তেমন ঠিক সেইভাবেই এসএফআই বলছে। তার মানে আগামী দিনে ফের ছাত্র ফেডারেশন তারা রাস্তায় নামছে এই কোটা রায়ের বিরুদ্ধে। অবশ্যই, যেহেতু এই রায় ইনকমপ্লিট রায়, আমি বলার সময় বলেছি টেম্পার্ড জাস্টিস, ইনকমপ্লিট জাস্টিস, অসম্পূর্ণ বিচার প্রক্রিয়াকেও সম্পূর্ণ করবার দাবি নিয়ে। এবং আমি বারবার এই কথা বলছি যে ভারতবর্ষের বিচার প্রক্রিয়া নির্ভর করে তদন্ত প্রক্রিয়ার উপরে। যেখানে তদন্ত প্রক্রিয়া শুরু থেকে টেম্পার্ড হয়েছে, তদন্ত প্রক্রিয়ার প্রতিটা ধাপ যত এগিয়েছে তত বেশি ক্লাউডি হয়েছে, এবং তার ফলেই এই অসম্পূর্ণ বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে, সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। গোটা রাজ্যের মানুষের যে ভাবাবেগ এই ঘটনাকে কেন্দ্র করে, তার সাথে সব থেকে বড় ইনজাস্টিস সংগঠিত হচ্ছে। তিলোত্তমার সাথে ইনজাস্টিস হচ্ছে। জাস্টিস ইজ কমপ্লিট জাস্টিস, ইনকমপ্লিট জাস্টিস ইজ ডিনাইড জাস্টিস। প্রকৃত বিচারের লড়াই, সেই লড়াই চলবে, এবং সেই লড়াই যে নতুন ধাপে উত্তীর্ণ হলো তাতে সেই লড়াই আরো বেশি তীব্র হবে এই আশা আমরা রাখি। তিলোত্তমার বাবা মাও সেই একই কথা বলেছেন, আমরাও সেই একই কথা বলছি, এবং আমাদের বিশ্বাস, এবং সেটা দেখেওছি আমরা এই গত দুদিন, যেদিন রায় ঘোষণা হলো এবং যেদিন সাজা ঘোষণা হলো, যেভাবে বাংলার মানুষ তারা কোর্ট চত্বরে ভিড় করেছিলেন এবং তারা যে কথাগুলো কোর্ট চত্বরে দাঁড়িয়ে বলেছেন, যে প্রশ্নগুলো তারা তুলেছেন, তাতে এটা বোঝা যাচ্ছে যে আমরা যে প্রশ্নগুলো তুলছি এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের প্রশ্ন। এত কিন্তু থেকে গেল, এত ইফস অ্যান্ড বাটস একটা বিচার প্রক্রিয়ার মধ্যে, এরকম একটা ঘটনা, একটা ল্যান্ডমার্ক কেস। আচ্ছা, রেয়ারেস্ট অফ রেয়ার কেস সিবিআই কেন প্রমাণ করতে পারলো না? একটা ল্যান্ডমার্ক কেস, যে বিচারের দিকে গোটা দুনিয়ার মানুষ তাকিয়েছিল, সেই বিচার প্রক্রিয়াতে এত ইফস অ্যান্ড বাটস কেন থাকলো? সেই উত্তরটাও তো খুঁজে বার করতে হবে। তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি ছিল বা সদিচ্ছার অভাব ছিল সিবিআই এর। শুধু গাফিলতি বা সদিচ্ছার অভাব নয়, পরিকল্পিতভাবে কোথাও এই তদন্ত প্রক্রিয়াকে আরো বেশি ক্লাউডি করে দেওয়া হলো কিনা, সেইটা তো এখন সব থেকে বড় প্রশ্ন। কেন তিনটে কেস একসাথে? এটা তো বোঝা যাচ্ছে যদি এটা ইন্টারলিঙ্কই হয়, তাহলে স্ক্যামের সঙ্গে যারা যারা যুক্ত তাদের এই রেপ অ্যান্ড মার্ডার কেসে কোনো না কোনো ভূমিকা থেকে যেতে পারে। যারা এভিডেন্স ট্যাম্পারের সঙ্গে যুক্ত তাদের কোনো না কোনো ভূমিকা থেকে যেতে পারে। 9 তারিখ রাতের ঘটনায়, 9 তারিখ রাত 12:30 থেকে রাত ভোর 4:30 পর্যন্ত এই 4 ঘন্টা কি ঘটেছে সিবিআই এখনো পর্যন্ত বলতে পারলো না। কেন? কোথায় তার রিপোর্ট? কোথায়? আসলে ঠিক যেভাবে আমরা শুরুতেই এই সন্দেহ প্রকাশ করেছিলাম যে সিবিআই এর ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলার ক্ষেত্রে ভালো নয়। যতবার সিবিআই কোনো একটি কেসের সুরাহার দিকে এগোয়, ততবার কোনো নির্দিষ্ট প্রভাবশালী সেটিং আটকে দিচ্ছে। আটকে দেওয়া যাবে না। ইমিডিয়েট এই তদন্ত প্রক্রিয়া ইতিবাচক দিকে এগোতে হবে এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। সেই পরিপূর্ণ বিচার, সম্পূর্ণ বিচারের দাবিতে বাংলার মানুষ আবার রাস্তায় নামুক। রাস্তার দখল নেওয়া হোক, রাতের দখল নেওয়া হোক, দিনের দখল নেওয়া হোক, রাস্তাই একমাত্র আস্থা। সেটিংটা কি ভোটের রাজনীতির সেটিং? এখন ভোটের রাজনীতির সেটিং নাকি জেল মুখী না হয়ে ভোটমুখী বা সিটমুখী হওয়ার সেটিং, সেটা তো সময় বলবে। এর আগে সময় বলেওছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে 2025 সাল সামনেই, 2026 আসছে। তাই 2025 সালে 2026 সালের ওয়ার্ম আপটা করে নেওয়ার জন্য, সেটিং এর ওয়ার্ম আপটা করে নেওয়ার জন্য তিলোত্তমার বিচার প্রক্রিয়াটাকে হয়তো কোথাও কোথাও ব্যবহার করছে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার। একের পর এক রাজ্যে স্কুল বন্ধ হয়েছে। শহরের তুলনায় গ্রামে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে।
একাধিক অভিযোগ রয়েছে, সরকার বা শিক্ষামন্ত্রী তিনিও বহু জায়গায় স্বীকার করেছেন, কিন্তু কোথাও কি সদিচ্ছার অভাব রয়ে যাচ্ছে? সদিচ্ছার অভাব তো থাকছেই, উপরন্তু যেটা হচ্ছে উনি স্বীকার করছেন যে ড্রপ আউট হয়েছে, মানে ওনার স্বীকার করা ছাড়া অন্যথা কোনো উপায় নেই। তার কারণ ওনাদেরই সরকারি বাজেটের তথ্য, 2024 সালের সরকারি বাজেটের তথ্য বলছে 2018 সালে মিড ডে মিল প্রাপকের সংখ্যা এই রাজ্যের বুকে 1.18 কোটি। আবার 2024 সালে সেই বাজেটেও দেখা যাচ্ছে মিড ডে মিল প্রাপকের সংখ্যা সেই একই, হুবহু 1.18 কোটি। তাহলে এই তথ্য থেকেই তো বোঝা যায় যে 2018 থেকে 2024 এই 6 বছরের মধ্যে কম করে 6 কোটি ছেলে মেয়ে এই পশ্চিমবাংলার বুকে ড্রপ আউট হয়েছে। তারা স্কুলে পৌঁছতে পারেনি, স্কুলের ঠিকানা পায়নি, স্কুলের সন্ধান পায়নি। ওনারই তথ্য দেখিয়ে দিচ্ছে উনি কতটা অযোগ্য। তারপরে দাঁড়িয়ে উনি স্বীকার করার পরে কি করছেন সেইটা হচ্ছে দেখার। উনি স্বীকার করার পরে সরকারি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর এবং নিজের প্রশস্তির পিকনিক করছেন ধনধান্য স্টেডিয়ামে, ছাত্র উৎসব করে, ছাত্র সপ্তাহ করে। কিন্তু সেই টাকা দিয়ে যে ড্রপ আউটদেরকে স্কুলে ফেরানোর কোনো ব্যবস্থা করবেন, সেই ব্যবস্থা, সেই অর্থনৈতিক বরাদ্দ এই সরকার করছে না। আমরা দীর্ঘদিন ধরে বলেছি ড্রপ আউট রুখতে গেলে শিক্ষায় স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, নির্দিষ্ট অর্থনৈতিক বরাদ্দ সরকারকে করতে হবে, অন্যথায় কোনো উপায় নেই। এটা সামাজিক সংকটে পরিণত হয়েছে। এই সামাজিক সংকট থেকে বেরোতে গেলে ইমিডিয়েট সরকারকে বিশেষ দৃষ্টিভঙ্গি আরোপ করতে হবে এই সমস্যার উপরে। সমস্যার দিকে না তাকিয়ে সমস্যার সমাধান হয় না। কিন্তু সরকারের অভিমুখ হলো স্কুল বন্ধ করে দিতে, স্কুল বন্ধ করে দাও, কলেজ বন্ধ করে দাও, বেসরকারি স্কুল কলেজের রমরমা বাজার করো, এবং আরএসএস এর সরস্বতী বিদ্যা মন্দির, একল স্কুল, যেগুলোতে ছোটবেলা থেকে মস্তিষ্কের মধ্যে মৌলবাদী চিন্তা ভাবনা, সাম্প্রদায়িক বিষ এইগুলো ঢুকিয়ে দেওয়া হয়, সেই সমস্ত স্কুলের একটা ওভারঅল প্রমোশন করার জন্যই সরকারি স্কুল পরিকাঠামো, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় পরিকাঠামোকে ধ্বংস করা হচ্ছে। ইংরাজি মাধ্যমের দিকে ঝুঁকছে এখন বর্তমান সমাজ বা বর্তমান ছাত্র সমাজ। সরকার একাধিক জায়গায় ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করেছে, কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে সেই সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতেই শিক্ষকই নেই। সেই সরকারি স্কুলগুলিতেও শিক্ষক নেই। স্কুল যা তৈরি, প্রথমত স্কুল তৈরি নতুন করে নেই। পুরনো স্কুল তার বাইরে নীল সাদা রং করে দিয়েছে, রং করে বলেছে এটি আজ থেকে ইংরেজি মাধ্যম স্কুল। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে তার মধ্যে একাধিক স্কুলে ইংরেজি টিচারটাই নেই। একজন টিচার সেই অঙ্ক করাচ্ছে, সেই বাংলা পড়াচ্ছে, সেই ইংরেজি পড়াচ্ছে, সেই ইতিহাস পড়াচ্ছে, আবার সেই মিড ডে মিলের বাজার করছে, সেই মিড ডে মিলটা রান্না করছে, সেই মিড ডে মিলের বাসন কিনছে, সেই মিড ডে মিলটা আবার ডিস্ট্রিবিউট করছে, আবার তাকেই স্কুলটা ঝাড়পোছ করে রাখতে হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবাংলার পড়াশোনার অবস্থা। রাজ্যের মানুষ বাধ্য হচ্ছে, একটি অংশের মানুষ যাদের কাছে সেই সামর্থ্য আছে, তারা বাধ্য হচ্ছে যা হোক করে বেসরকারি মাধ্যমে ছেলে মেয়েদের পড়াশোনা করতে পাঠানো, এবং সার্বিকভাবে সরকারি শিক্ষার প্রতি ঝোঁক সেটা কমে যাচ্ছে। গোটা পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে শিক্ষার প্রতি যে গুরুত্ব আরোপ করার কথা সরকারের, সেই গুরুত্ব প্রতিদিন খর্ব হচ্ছে। এডুকেশনের সিগনিফিকেন্স নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা পরিকল্পিতভাবে রাজ্যের সরকার এটা সংগঠিত করছে।